ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োলজ। সাথে আছি আমি তোমাদের এডুকেটর অয়ন স্যার। আর আজকের এই ভিডিওটা শুধু ভিডিও বলবো না, এটা একটি ভিডিও সিরিজ হতে চলেছে জিএনএম 2024 যাদের টার্গেট ঠিক তাদের জন্য। আমরা এই ভিডিও সিরিজে শুধুমাত্র লাইফ সায়েন্স পার্টটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ ক্লাস 9 থেকে ক্লাস 10 এর সম্পূর্ণ সিলেবাস সেটা ওয়ান শর্টসে আমরা রিভিশন করব। একদম ঠিক ধরেছ, কমপ্লিট লাইফ সায়েন্স রিভিশন। এই সিরিজের আজকের হলো প্রথম ক্লাস, এরপর আরো পরপর বেশ কয়েকটা সিরিজ বাকি আছে। তো চলো তাহলে শুরু করে দেওয়া যাক আজকের ক্লাস। আজকের আমরা ক্লাস 9 থেকে বেশ কিছু টপিক তুলে এনেছি। আজকের আমরা পড়বো জীবনের বৈশিষ্ট্য। দেখো, জীবনের বৈশিষ্ট্যকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেছি। প্রথমেই তোমাদের বলে দিই, এই পুরো পিপিটিটা আমি কিন্তু হাতে লিখে তৈরি করেছি অ্যাজ এ নোট, অর্থাৎ ক্লাসের পর যাতে তোমরা অন্তত একটা মিনিমাম নোট হাতে পাও। তো চলো দেখে নিই। ফার্স্ট পয়েন্ট, সেখানে বলেছে প্রোটোপ্লাজম। ঠিক আছে, প্রোটোপ্লাজম মানে কি? প্রোটোপ্লাজম মানে হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। তার মানে একটা জীবন অর্থাৎ একটা জীব, সেই জীবের মধ্যে সবথেকে আগে কোষ থাকবে এবং সেই কোষ হচ্ছে প্রোটোপ্লাজমীয় বস্তু দ্বারা পূর্ণ থাকবে। সেই প্রোটোপ্লাজমের দুটো পার্ট মনে রাখবে, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। চলো সেকেন্ড কি বৈশিষ্ট্য আছে জীবেদের দেখি, সেটা হচ্ছে বিপাক। বিপাকের ফলে খুব স্বাভাবিকভাবে শক্তি উৎপন্ন পদার্থ বা শক্তি উৎপন্ন হয়। এটা একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যাকে আমরা দুটো ভাগে ভাগ করি। কি কি ভাগ? একটি ভাগের নাম হচ্ছে উপচিতি, অপর ভাগের নাম হচ্ছে অপচিতি। উপচিতি বিপাক যেটি, তাতে সবসময় জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, যেমন সালোক সংশ্লেষের ফলে গ্লুকোজ জাতীয় কিছু খাদ্য উৎপন্নের মাধ্যমে। আবার একইভাবে দেখো, আবার অপচিতি বিপাকের ফলে দেখো শ্বসন, অর্থাৎ যার ফলে আমরা গ্লুকোজকে ভেঙে তার থেকে শক্তি তৈরি করতে পারি। এরপর আমরা চলে যাচ্ছি থার্ড পয়েন্টে। থার্ড পয়েন্টে বলছে জনন। সবসময় মনে রাখবে, কোনো জীব তার অস্তিত্ব বজায় রাখার জন্য, তার অস্তিত্বকে রক্ষা করার জন্য সে কিন্তু জনন প্রক্রিয়া অংশগ্রহণ করে। সেই জনন প্রক্রিয়া অংশগ্রহণ করার মাধ্যমে সে তার জিনকে প্রকৃতিতে সংরক্ষণ করছে। এরপর আমরা আসবো 5 নম্বর পয়েন্ট, যেখানে বলছে কি ছন্দবদ্ধতা। ছন্দবদ্ধতা এমন একটি বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যের মাধ্যমে প্রতিটি জীব তাদের দৈনন্দিন বেশ কিছু ক্রিয়াকলাপ একটা নির্দিষ্ট রিদম অর্থাৎ নির্দিষ্ট ছন্দে চালাতে পারে। যেমন ধরো হৃদস্পন্দন হতে পারে, যেমন ধরো ব্লাড ফ্লো হতে পারে, রক্ত প্রবাহ হতে পারে। আবার ধরো আমাদের যে ফুসফুসের ক্রিয়া অর্থাৎ শ্বাসক্রিয়া, সেটিও হতে পারে। এবার চলো পরের পয়েন্টে চোখ রাখি, উত্তেজিতা। তোমরা সবাই জানো উত্তেজিতা সম্বন্ধে। প্রায় প্রতিটি প্রাণী এবং বেশ কিছু উদ্ভিদ তারা উত্তেজনায় সাড়া দিতে পারে। যে ধর্মের মাধ্যমে উত্তেজনায় তারা সাড়া দিচ্ছে তাকেই আমরা কিন্তু উত্তেজিতা ধর্ম বলছি। আচ্ছা, এরপর আসছে পুষ্টি। খাদ্য গ্রহণের ফলেই আসে কি পুষ্টি, বা আমরা পুষ্টি পাই। সেই পুষ্টিকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করি। তোমরা সবাই জানো স্বভোজী, তার মানে হচ্ছে যে জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। আর একটা হচ্ছে কি পরভোজী, অর্থাৎ যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাকে সংগ্রহ করতে হয়। এই ক্ষেত্রে পরভোজীকে আবার দেখো আমরা ক্লাসিফাই করেছি 3টে পার্টে। একটা হচ্ছে পরজীবী। পরজীবী মানে হলো যে অন্যের শরীরে থেকে তার পুষ্টি সংগ্রহ করে, অর্থাৎ এই ক্ষেত্রে প্লাস মাইনাস। প্লাস মাইনাস কেন বললাম? যার থেকে পুষ্টি সংগ্রহ করছে তার মাইনাস, আর যে পুষ্টি সংগ্রহ করছে তার প্লাস, মানে একজন গেইন করছে একজন লস করছে। এবার আসছে মিথজীবী পুষ্টি। মিথজীবী পুষ্টি মানে কি সহাবস্থান। সহাবস্থান মানে একজন আরেকজনকে কোনো একটা উপকার করছে, আরেকজন তার উপকারের বিনিময়ে একটা উপকার করছে, অর্থাৎ প্লাস প্লাস। ঠিক আছে, তাহলে পরজীবীর ক্ষেত্রে কি হয়েছে? একজনের মাইনাস একজনের প্লাস। মিথজীবীর ক্ষেত্রে দুজনেরই হচ্ছে প্লাস প্লাস। কেন প্লাস প্লাস বললাম? একজন উপকার পাচ্ছে, সে কিন্তু ফ্রিতে উপকার নিচ্ছে না, সে আবার উপকার করছে। আচ্ছা, এরপর আসছে মৃতজীবী। মৃতজীবী মানে কি? মরা পচা গলা জিনিস থেকে কেউ পুষ্টি সংগ্রহ করছে, সেই জন্য একজনের জিরো, অর্থাৎ যে মৃত তার তো কোনো লসও হচ্ছে না, তার কোনো গেইনও হচ্ছে না, আর যে পুষ্টি পাচ্ছে তার গেইন হচ্ছে। আচ্ছা, পুষ্টির পয়েন্টটা গেল। এবার আসছে বৃদ্ধি। বৃদ্ধি সবসময় কোষ বিভাজন এবং কোষের আয়তন বৃদ্ধির মাধ্যমে সামগ্রিক বৃদ্ধি হয়। বৃদ্ধির সঙ্গে খুব ওতপ্রোতভাবে একটি কথা জড়িত থাকে, সেটি হচ্ছে বিকাশ। ব্যাপারটা কেমন না, মনে করো কোনো একটি জীব তার সামগ্রিক বৃদ্ধির মাধ্যমে সে তার অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করছে। তার প্রথমে ধরো অঙ্গ প্রত্যঙ্গ ছিল না, সে যখন ভ্রূণ অবস্থায় ছিল, পরবর্তীকালে যখন বৃদ্ধির মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হচ্ছে তখন তাকে আমরা বলছি বিকাশ। ঠিক আছে, তাহলে বৃদ্ধি বিকাশ খুব সম্পর্কযুক্ত দুটো কথা।
এরপর আসছে শ্বসন। যে শ্বসনের কথা আমরা এই সালোক সংশ্লেষ শ্বসন পড়ছিলাম একটু আগে, সেই শ্বসন। স্বাভাবিকভাবে এখানে শক্তি উৎপন্ন হয় এবং জীবদেহে শক্তি বলতে একটি জিনিস, সেটি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট ভেঙে তবেই কিন্তু আমরা সমস্ত রকমের শক্তি পেতে দেখেছি। আচ্ছা, এরপর আসি দুটো পদ্ধতি, একটি নাম অভিব্যক্তি, অপরটি নাম অভিযোজন। অভিব্যক্তি মানে বলছে সরলতম জীব থেকে জটিলতম জীবের সৃষ্টি। আমি প্রত্যেকটা জিনিস নোটস হিসেবে লিখেছি, খেয়াল করো, প্রত্যেকটা পয়েন্ট আমি নোটস হিসেবে লিখেছি যাতে তোমাদের সামার আপ করতে সুবিধা হয়, মাইন্ড ম্যাপ তৈরি করতে সুবিধা হয়। ঠিক আছে, অভিব্যক্তি মানে কি বললাম, সরলতম জীব থেকে জটিলতম জীব, অর্থাৎ মূল জীবটা কিন্তু পরিবর্তন হচ্ছে। আর অভিযোজন মানে কি বলেছে, জীবের অঙ্গ সংস্থানিক, শারীরবৃত্তীয় ও ব্যবহারগত পরিবর্তন। বুঝিয়ে দিই, অঙ্গ সংস্থানিক মানে হলো তার যে শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলোর পরিবর্তন। শারীরবৃত্তীয় মানে হলো ফিজিওলজিক্যাল, অর্থাৎ যে সমস্ত প্রক্রিয়াগুলো শরীরের মধ্যে ঘটছে, রক্ত সঞ্চালন হতে পারে, স্নায়ুতন্ত্রের ব্যাপার স্যাপার হতে পারে, তার স্নায়বিক স্পন্দন হতে পারে, হরমোন হতে পারে, এই যে পরিবর্তনগুলো সেগুলো হচ্ছে শারীরবৃত্তীয় পরিবর্তন। এবং ব্যবহারগত পরিবর্তন, এটা ক্লাস 10 থেকে একটু তোমাদের হিন্টস দিই। শিম্পাঞ্জির ব্যবহারগত পরিবর্তন আছে, দেখবে যে তারা ওই পাথর দিয়ে বাদাম ভেঙে খায় বা কাঠি দিয়ে উই পোকা ধরে। ঠিক আছে, এইগুলো হচ্ছে ব্যবহারগত পরিবর্তনের মধ্যে পড়ছে। তাহলে মূল জীব একই থাকছে, কিন্তু মূল জীব একই থাকলেও কি হবে, তাদের মধ্যে পরিবর্তন আসছে। তাহলে কোথায় মূল জীব আলাদা হচ্ছে, অভিব্যক্তিতে মূল জীবটাই আলাদা হয়ে যাচ্ছে, নতুন জীব হচ্ছে, আর অভিযোজনে কি হচ্ছে, মূল জীবটারই পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এবার আমরা আসছি পরের পয়েন্ট, উত্তেজিতা। আচ্ছা, উত্তেজিতাটা আমি ডবল করে ফেলেছি গো, ঠিক আছে, আগে উত্তেজিতা আছে, এখানে উত্তেজিতা করে ফেলেছি। তোমরা এই পয়েন্টটার পরিবর্তে বিকাশ পয়েন্টটা লিখে নিতে পারো। ঠিক আছে, বিকাশ পয়েন্টটা লিখতে পারো, তাহলে বৃদ্ধি ও বিকাশ দুটো আলাদা পয়েন্টে আমরা ভাগ করতে পারি। হলো, বিকাশের ফলে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়, এইভাবে লিখতে পারো, অঙ্গ প্রত্যঙ্গ। ঠিক আছে, আচ্ছা, এরপর আছে চলন ও গমন, দুটো আলাদা কথা, আগে আলাদা মানে জেনে নিই। সবসময় ওয়ান শর্টস মানেই হলো যে সেখানে আমরা ছোট ছোট কথাগুলোই জানবো, বিরাট বড় করে পড়ার কোনো দরকার হয় না, ছোট ছোট কথাগুলো জানবো। ক্লিয়ার? কি বলছিলাম, চলন ও গমন। চলন মানে হচ্ছে যখন কোনো একটি জীব তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করছে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে না, তাকে বলা হচ্ছে চলন। আর গমন মানে হচ্ছে যখন চলনের মাধ্যমে, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে সে যাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে গমন। আচ্ছা, এরপরে বলেছে কি পরিব্যক্তি। পরিব্যক্তি যাকে আমরা মিউটেশন বলি, হুগো দা ভ্রিস এর জনক, মিউটেশন তত্ত্বের জনক। তো সেই পরিব্যক্তিতে আসলে কি হয়, পরিব্যক্তিতে বলছে যে জিনের আকস্মিক পরিবর্তন হয়। একটি ডিএনএ বা ক্রোমোজোমের মধ্যে জিন থাকে, সেই জিনের আকস্মিক পরিবর্তনকে আমরা পরিব্যক্তি বলি। এর ফলে কি হয়, নতুন বৈশিষ্ট্যের সঞ্চালন হতে পারে অথবা কোনো বৈশিষ্ট্য লোপ পেতেও পারে। দুটো পয়েন্ট মনে রাখবো। এরপর হচ্ছে জীবনচক্র। দেখো, জীবনচক্র তো তোমরা মোটামুটি বোঝো যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্নভাবেই জীবনচক্র হয়। কারুর দেখবে যে লার্ভা অবস্থা থেকে প্রথমে পিউপা অবস্থা, সেখান থেকে পূর্ণাঙ্গ অবস্থা, আবার তারা ডিম পাড়ে, সেখান থেকে লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ, এইভাবে চলে। আবার কারুর ক্ষেত্রে পূর্ণাঙ্গ এবং লার্ভা এই দুটো ফেজ বা দুটো দশা আছে। আমরা যারা একটু উন্নত তাদের ক্ষেত্রে আমরা ওই শৈশব, কৈশোর, প্রৌঢ়ত্ব, বার্ধক্য এবং মৃত্যু, জন্মের পর থেকেই 5টা ভাগে আমরা ভাগ করতে পারি। জীবনচক্র মোটামুটি তোমরা জানো। তাহলে এই হলো আমাদের সামার আপ জীবনের বৈশিষ্ট্য। দেখো, এখান থেকে প্রশ্নের সংখ্যা খুব কম থাকে, কিন্তু অনেকগুলো পয়েন্ট, অনেকগুলো ছোট ছোট জায়গা আমরা এখানে ছুঁয়ে বেরিয়ে যেতে পারি। ছুঁয়ে না বেরিয়ে গিয়ে আমার মতে এইভাবে যদি আমরা একটা সুন্দর করে মাইন্ড ম্যাপ তৈরি করে নিই, তাহলে তো এর বাইরে থেকে আর কিছু আসছে না। আচ্ছা, এইবার এই জীবনের উৎপত্তি কিভাবে হয়েছে, আমাদের যে এত উন্নত উন্নত জীব সৃষ্টি হয়েছে তারা কিভাবে এসছে। মূলত যেখান থেকে জীবনের সৃষ্টি হয়েছে সেই জিনিসটির নাম হচ্ছে হট ডাইলুট স্যুপ। এই হট ডাইলুট স্যুপ যিনি প্রথম আবিষ্কার করেন তার নাম হচ্ছে বিজ্ঞানী হ্যালডেন, বা
ব্যক্ত করেন তার নাম হচ্ছে বিজ্ঞানী হ্যালডেন। কয়েকজন বিজ্ঞানীর নাম এবং তাদের সঙ্গে জড়িত বেশ কয়েকটা জিনিস আমরা এখানে পরপর নোট ডাউন করে রেখেছি। জৈব রাসায়নিক উৎপত্তি মতবাদ, কেমোঅসমোটিক হাইপোথিসিস, জীবনের সৃষ্টির জন্য যে জৈব রাসায়নিক মতবাদ রয়েছে সেই মতবাদ হ্যালডেন এবং ওপারিন নামে দুই বিজ্ঞানী আমাদেরকে জানান। হ্যালডেনকে দু জায়গায় কমন পেলাম, এবার ওপারিনকেও দু জায়গায় কমন পাবো। দেখো, ওপারিন তার লেখা একটি বই দ্য অরিজিন অফ লাইফ অন দ্য আর্থ, সেখানে জীবনের উৎপত্তি সম্বন্ধে অনেক বিষয় ডিটেলে লিখেছেন। ঠিক তারপর আরেকটি বই আছে হ্যালডেনের, দেখো সেখানে বলছে রেশনাল অ্যানুয়াল, এটি হ্যালডেনের একটি বই। তোমরা জানো যে তোমাদের কম্পিটিটিভ পরীক্ষাগুলোয় থিওরি বেস কোশ্চেনের থেকে এমন কিছু কোশ্চেন আসে যে কোশ্চেনগুলোতে সবসময় ট্রিক লুকিয়ে থাকে অথবা নলেজ লুকিয়ে থাকে। তো এখানে কিন্তু কিছু নলেজের জিনিস আমরা পরপর সুন্দরভাবে মেনশন করেছি। আমি তোমাদের প্রায় 99% কমন দিতে পারি যে এই যে সামার আপ করে আমি যে নোটসটি বানিয়েছি এবং সেই নোটসটিকেই পিপিটি আকারে আজকে তোমাদের পড়াচ্ছি, এখান থেকে প্রায় 99.9% কোশ্চেন কমন। তার কারণ হলো এর বাইরে আর কিছু হয় না। হতে পারে বিশাল মুখস্থ করার একটা জগৎ থাকতে পারে, কিন্তু কনসেপ্টের এর বাইরে আর কোনো জগৎ নেই। লাস্ট আমরা আসছি মিলার ও উরে দুই বিজ্ঞানীর পরীক্ষা। সেই পরীক্ষাতে তারা নিয়েছিলেন মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন। কি অনুপাতে নিয়েছিলেন সেটাই পরীক্ষায় প্রশ্ন আসে, 2:1:2, অর্থাৎ মিথেন 2, 1 হচ্ছে অ্যামোনিয়া এবং 2 হচ্ছে হাইড্রোজেন। এই পরীক্ষায় ওনারা বানিয়েছেন বেশ কিছু জৈব রাসায়নিক অণু, যে অণুগুলো নাকি স্বাভাবিক অবস্থায় পাওয়া যায় না এবং সেই জৈব রাসায়নিক অণুগুলো শুধুমাত্র জীব দেহেই উৎপন্ন হয়। ঠিক আছে, এবারে আসি জীবনের উৎপত্তির যে জৈব রাসায়নিক মতবাদ কেমোঅসমোটিক হাইপোথিসিস, সেটি আসলে কি বা সেটি কিভাবে প্রতি পর্যায়ে উন্নীত হয়ে আজকের আমাদের মতো এত জটিল জীবের সৃষ্টি হয়েছে। আমি তোমাদের জন্য একটি ফ্লোচার্ট আকারে পুরো জীবনের উৎপত্তির যে কেমোঅসমোটিক হাইপোথিসিস বা জৈব রাসায়নিক মতবাদ সেটা এখানে তুলে ধরেছি এবং আমার মনে হয় অ্যাজ এ লাইফ সায়েন্স টিচার, অ্যাজ এ গাইড, যে লাইফ সায়েন্স এমন একটি সাবজেক্ট যেটা সবসময় ফ্লোচার্ট দিয়ে বা ওয়ার্ড ডায়াগ্রাম দিয়ে পড়লে অনেক বেশি মনে থাকে। এসো দেখি কি আছে। প্রথমেই দেখো বলছে পৃথিবী যখন সৃষ্টি হয় অর্থাৎ বিগ ব্যাং থিওরির সময় পৃথিবী পৃষ্ঠ ছিল অনেক বেশি উচ্চ তাপমাত্রা যুক্ত। তখন সেখানে মুক্ত পরমাণু হিসেবে হাইড্রোজেন, কার্বন এবং নাইট্রোজেন পাওয়া যেত। পরবর্তীকালে বললো পৃথিবী শীতল হলো এবং সেখানে অক্সিজেন অনুপ্রবেশ হলো। এই অক্সিজেন অণু কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে কিছু জৈব পদার্থ এবং কিছু অজৈব পদার্থ বানালো। জৈব পদার্থের মধ্যে ওনারা বলেছেন মিথেন, অ্যামোনিয়ার মতো কিছু পদার্থ ছিল এবং অজৈব পদার্থের মধ্যে জল এবং কার্বনের বেশ কিছু অক্সাইড ছিল। এরপর এই জৈব অণু এবং অজৈব অণু উচ্চ তাপমাত্রায় বৈদ্যুতিক শক্তির প্রভাবে এবং ইউভি রশ্মির দ্বারা কিছু সরল জৈব অণুতে রূপান্তর হয়। যে সরল জৈব অণুর মধ্যে রয়েছে সরল শর্করা মানে এক শর্করা, অ্যামাইনো অ্যাসিড যার দ্বারা প্রোটিন তৈরি হয়, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল এবং নিউক্লিওটাইড। এই প্রত্যেকটা জিনিসকে আমরা সরল জৈব অণু বললাম। সরল জৈব অণুগুলি আস্তে আস্তে ঠিক যেভাবে পুঁথির মালা গেঁথে পুঁথি গেঁথে পুঁথির মালা তৈরি হয়, সেইভাবে একটি লম্বা শৃঙ্খল তৈরি করে। অর্থাৎ বেশ কিছু সরল শর্করা তারা তৈরি করে পলিস্যাকারাইড, বেশ কিছু অ্যামাইনো অ্যাসিড তারা তৈরি করে প্রোটিন বা পলিপেপটাইড, এবং ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তারা তৈরি করে ফ্যাট বা লিপিড। সর্বশেষে নিউক্লিওটাইড যেটি থেকে তৈরি হয় নিউক্লিক অ্যাসিড। যে প্রক্রিয়ার মাধ্যমে সরল জৈব অণুগুলি এই জটিল জৈব অণুতে সৃষ্টি হয় তাকে আমরা বলি পলিমারাইজেশন। এটি আমাদের কেমিস্ট্রি পোর্শনে
খুব ভালো করে থাকে, তোমরা যদি ফিজিক্যাল সায়েন্স ভালো করে পড়ো দেখবে যে এই জটিল অণুর গঠনকে আমরা যে পদ্ধতি দ্বারা চিহ্নিত করি তাকে বলা হচ্ছে পলিমারাইজেশন। পলিমারাইজেশন হওয়ার ফলে যে জটিল জৈব অণুগুলো তৈরি হলো, যেমন পলিস্যাকারাইড, প্রোটিন, ফ্যাট, লিপিড, নিউক্লিক অ্যাসিড, এরা সবাই একটা অদ্ভুত ধরনের নেচার তৈরি করে। কোথায় না, ওই হট ডাইলুট স্যুপের মধ্যে। এই নেচারটাকে বলা হয় কোলয়েড কণা। কোয়াসারভেট এমন একটি অবস্থা যাকে আমরা কোলয়েড কণার সঙ্গে তুলনা করি। এই ক্ষেত্রে তোমাদের বলি, হট ডাইলুট স্যুপ যেমন হ্যালডেন, বিজ্ঞানী হ্যালডেন বলেছেন, তেমন এই কোয়াসারভেটের কথা বলেছেন ওপারিন। তো এনার নামটা তোমরা মনে রাখবে, বিজ্ঞানী ওপারিন তিনি কোয়াসারভেটের কথা বলেছেন, যেখানে কি আছে না বিভিন্ন জটিল জৈব অণুর পলিমারাইজেশন, পলিমার অণু এখানে রয়েছে। কিভাবে রয়েছে? কোলয়েড কণা রূপে রয়েছে। যদি এটাকে আমরা একটি কোষের সাইটোপ্লাজম হিসেবে চিহ্নিত করি, তাহলে এর বাইরে যদি একটা লিপিডের দ্বিস্তরীয় আবরণ হয়, সেটা খানিকটা কোষ পর্দার মতো হয়ে যায়। এই লিপিডের দ্বিস্তরীয় পর্দা বিশিষ্ট যে গঠনটি তৈরি হয় তার নাম হয়ে যায় মাইক্রোস্ফিয়ার। তার মানে কোয়াসারভেটের ওপর একটি আস্তরণ, লিপিডের দ্বিস্তরীয় আস্তরণ, তার নাম হয়ে যাচ্ছে মাইক্রোস্ফিয়ার। মাইক্রোস্ফিয়ার যে বিজ্ঞানী ইন্ট্রোডিউস করেন আমাদের কাছে, তার নাম হচ্ছে বিজ্ঞানী ফক্স। আমি জানি নামটি একটু অন্যরকম, কিন্তু এটাই তার নাম। বিজ্ঞানী ফক্স যখন মাইক্রোস্ফিয়ার আবিষ্কার করেন, তার বেশ কিছু বছর পর প্রমুখ বিজ্ঞানীরা, আমরা সেইভাবে নাম হয়তো বলতে পারবো না, অনেকজন বিজ্ঞানী তারা প্রথম দেখেন বা হয়তো একটা হাইপোথেটিক্যালি কল্পনা করেন, দেখেন বলাটা ভুল, তারা হাইপোথেটিক্যালি কল্পনা করেন নগ্ন আরএনএ যুক্ত এক রকমের কোষ। এই ক্ষেত্রে নগ্ন কথার মানে হলো হিস্টোন বিহীন, হিস্টোন প্রোটিন বিহীন। তো হিস্টোন প্রোটিন বিহীন যে নগ্ন আরএনএ, এখানে আরএনএ হচ্ছে একটা জেনেটিক পদার্থ রূপে কাজ করছে, যে কোষগুলো তৈরি হয় তার নাম প্রাথমিক কোষ। এই প্রাথমিক কোষকে আমরা প্রোটোসেল নামেও জানি। এর সঙ্গে সম্পর্কিত আরো একটি টার্ম আছে, সেটা হচ্ছে প্রোটোবায়ন্ট। প্রোটোবায়ন্ট মানে হলো যেখানে একই সাথে কোয়াসারভেট ও মাইক্রোস্ফিয়ারকে আমরা রাখি, তাকে আমরা বলছি কি প্রোটোবায়ন্ট। আচ্ছা, এর মাধ্যমে তৈরি হলো আমাদের প্রাথমিক কোষ বা প্রোটোসেল। এরপরে তৈরি হয়েছে আমাদের প্রোক্যারিওটিক কোষ এবং সর্বশেষে ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষকে আমরা বর্তমানে দুটো ভাগে ভাগ করি, একটা উদ্ভিদ কোষ, একটা প্রাণী কোষ। বর্তমানে এইটাকেও আরো তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি, একটা উদ্ভিদ কোষ, একটা ছত্রাক কোষ, একটা প্রাণী কোষ। ছত্রাক কোষের সঙ্গে উদ্ভিদ কোষে বেশ কিছু অসামঞ্জস্যতা থাকার জন্য আরেক রকম কোষে আমরা ভাগ করতেই পারি। তো এই মোটামুটি চলে গেল জীবনের উৎপত্তি সম্বন্ধীয় যে যে পয়েন্টসগুলো আমাদের পড়তে হবে, সেগুলো উইথ ডিটেল আমি কিন্তু ওয়ান শর্টসে পড়িয়ে দিলাম। চলো এবার আমরা পড়বো বিন্যাস বিধি। বিন্যাস বিধি অর্থাৎ ট্যাক্সোনমি। ট্যাক্সোনমিতে তিনটে মূল বিষয় থাকে। কি কি বিষয় থাকে? একটা হচ্ছে কোনো জীবকে শনাক্তকরণ, সেই জীবের নামকরণ এবং সেই জীবের শ্রেণীবিন্যাস। শনাক্তকরণ করতে গেলে আমরা সেই জীবের বাহ্যিক বৈশিষ্ট্য দেখি, বাহ্যিক বৈশিষ্ট্যের সাপেক্ষে তার দুটো অংশ, একটিকে আমরা বলছি গণ আর একটাকে বলছি প্রজাতি, তার থেকে আমরা নামকরণ করি এবং বাকি যে সিস্টেমিক পজিশনগুলি আছে, রাজ্যবর্গ, শ্রেণীবর্গ, গণগোত্র, এই যে প্রজাতি পর্যন্ত যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা শ্রেণীবিন্যাস তৈরি করি। অলরেডি হায়ারার্কির ধাপগুলো তোমাদের বললাম। সবসময় দেখবে ট্যাক্সোনমির সঙ্গে একটা খুব যুক্ত কথা থাকে, একটি কনজয়েন্ট কথা থাকে, সেটি হচ্ছে সিস্টেম্যাটিক্স। সিস্টেম্যাটিক্স মানে কি? সিস্টেম্যাটিক্স মানে হচ্ছে শ্রেণীবিন্যাসের বিবর্তন। যখন এই শ্রেণীবিন্যাসটা আস্তে আস্তে ক্রম বিবর্তন হচ্ছে, তখনই আমরা তাকে বলছি সিস্টেম্যাটিক্স। এরপর লিনিয়ার হায়ারার্কি। সবসময় মনে রাখবে আরোহণ পদ্ধতিতেই আমরা নামকরণ করি, শ্রেণীবিন্যাস করি, অর্থাৎ তলা থেকে। আমরা মুখস্থ হয়তো করি রাজ্য, বর্গ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, কিন্তু আমরা সবসময় অবরোহণ না করে আরোহণটাতেই আমরা কিন্তু শ্রেণীবিন্যাস করি, অর্থাৎ প্রজাতি, গণ, গোত্র, বর্গ, শ্রেণী, পর্ব, রাজ্য, এইভাবে।
পাশাপাশি একটু খেয়াল করবে, আমি প্রত্যেকটার ইংলিশ টার্মগুলো রেখেছি, তোমরা ইংলিশ টার্মগুলো অবশ্যই জানবে, ঠিক আছে? এটার জন্য ইংলিশ টার্মগুলো তোমাদের জানতে হয়। লিনিয়ার হায়ারার্কির পর আমরা চলে আসব দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ যে ব্যক্তি করেন তার নাম হচ্ছে স্যার ক্যারোলাস লিনিয়াস। উনি মূলত কয়েকটি নিয়মের কথা বলেছেন, সেই নিয়মগুলোকে আমরা এখানে 4টে প্রধান নিয়মের উল্লেখ এখানে করেছি। সেটি হচ্ছে 2টি পদ নিয়ে গঠিত হয় প্রত্যেকটি দ্বিপদ নামকরণ। দ্বিপদ কথাটা এসছে এখান থেকেই। একটি পদ হচ্ছে গণ, তো অন্যটি হচ্ছে প্রজাতি। নেক্সট বলেছে ল্যাটিন ভাষায় নামকরণ করতে হয়, অন্য কোনো ভাষায় নামকরণ হবে না। এরপর বলেছে যখন ছাপা হয় তখন সেটি ইটালিকে ছাপা হয়, এবং যখন আমরা খাতায় লিখি বা কোনো জায়গায় লিখি, কোনো নথিতে লিখি, তখন সেখানে লেখার সময় প্রতিটি আলাদা আলাদাভাবে আন্ডারলাইন করতে হবে। তোমরা দেখো একদম সাইডের দিকে কর্নারে আমরা একটা নামকরণ, হাতে লেখা নামকরণ দেখিয়েছি, কারণ তোমরা বইয়ের পাতায় যে নামকরণগুলো পড়ো সেগুলো আন্ডারলাইন থাকে না। এখানে একদম শেষে হয়তো দেখছো লিন বলে একটা কথা আছে। এই লিনটা হচ্ছে বিজ্ঞানীর নাম, যিনি ওই নামকরণটি করেছেন তার নাম অনুসারে এখানে আমরা এই লাস্টে তার নামের আদ্যক্ষরটা ব্যবহার করে থাকি। এবারে এই দ্বিপদ নামকরণ সম্বন্ধে কয়েকটা ইনফরমেশন আমরা জেনে নিই, চলো। দ্বিপদ নামকরণ করেছেন স্যার ক্যারোলাস লিনিয়াস। আমি আগেই বলেছি ওনার 2টি বই আছে, একটি বই হচ্ছে স্পিসিস প্ল্যান্টোরাম, অন্যটির নাম হচ্ছে সিস্টেমা ন্যাচুরি। এই দুটো বইয়ের যে সালে প্রকাশ হয়েছে সেই সালটা আমাদের লাগবে। 1758 হয়েছে সিস্টেমা ন্যাচুরি এবং 1753 হয়েছে স্পিসিস প্ল্যান্টোরাম। এরপর ওই 1753তেই অগ্রাধিকার আইন বলে একটি আইন এই দ্বিপদ নামকরণের সঙ্গে সম্পর্কিত হয়। অগ্রাধিকার আইন আসলে কি? অগ্রাধিকার আইনে বলা হয়েছে যে এই সালে অর্থাৎ 1753 সালের আগে যে সমস্ত উদ্ভিদের নামকরণ করা হয়েছে সেই নামগুলি আর গ্রহণযোগ্য হবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি 2টো পার্টে আমরা একটা ছোট্ট ফ্লোচার্টকে ভাগ করেছি। যে ফ্লোচার্টের মধ্যে ওপরের দিকের যে পার্টটা দেখো সেটি হচ্ছে ক্যাটাগরি, আর তলার দিকের যে পার্টটা সেটা হচ্ছে ট্যাক্সন। তো ক্যাটাগরি কি আর ট্যাক্সন কি এই সংজ্ঞা মুখস্থ না করে তোমাদের যেটা সবার আগে করা উচিত সেটা হচ্ছে ক্যাটাগরি এবং ট্যাক্সনের যে মধ্যে যে যে উদাহরণগুলো পড়ছে, যে যে ভাগগুলো পড়ছে সেটা জানা। সেটা জানলেই তোমরা ট্যাক্সন এবং ক্যাটাগরিটাকে বুঝতে পারবে। দেখো আমরা কিছু জীবের নাম এখানে নিয়েছি, সব থেকে কমন নাম নিয়েছি এবং মোটামুটি ধরে নাও এই কমন নাম থেকেই বেশি প্রশ্ন আসে। দেখো আমরা আম নিয়েছি উদ্ভিদ হিসেবে, প্রাণী হিসেবে আমাদের নিজেদেরকে নিয়েছি। সেখানে রাজ্য কি না, আমের ক্ষেত্রে প্ল্যান্টি আর আমাদের ক্ষেত্রে অ্যানিমেলিয়া। বিভাগ বা পর্ব কি? পর্ব আমাদের ক্ষেত্রে হচ্ছে করডাটা, বিভাগ হচ্ছে গাছের ক্ষেত্রে কি আছে দেখো ম্যাগনোলিও ফাইটা। শ্রেণী কি? শ্রেণী আমাদের ক্ষেত্রে ম্যামেলিয়া, উদ্ভিদের ক্ষেত্রে ম্যাগনোলিওপসিডা। বর্গ দুজনের ক্ষেত্রেই স্যাপেন্ডেলিস, আমের ক্ষেত্রে এবং আমাদের ক্ষেত্রে প্রাইমেট। গোত্র হচ্ছে অ্যানাকার্ডিয়েসি আর আমাদের ক্ষেত্রে হোমোনিডি। গণ হচ্ছে ম্যাঙ্গিফেরা এবং আমাদের ক্ষেত্রে হোমো, ওদের ক্ষেত্রে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, প্রজাতিতে ইন্ডিকা, আমাদের ক্ষেত্রে সেপিয়ান্স বসে। পুরোটাই আমি বাংলায় করলাম, তো সায়েন্টিফিক নেম কখনোই বাংলায় হয় না, শুধু গণ ও প্রজাতি ব্যবহার করার বোঝানোর জন্য আমি বাংলা লিখেছি এখানে। তো মোটামুটি ধরে নাও এই একটা তোমাকে জেনে রাখতে হবে। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো বিভাগ এবং পর্ব দুটো কোনটা কোথায় বসছে, এইটা কিন্তু একটু মনে রাখার বিষয়। এরপর আমরা যদি চলে আসি জীবন বিজ্ঞানে বেশ কিছু শাখা। এই ছোট্ট যে পাই ডায়াগ্রামটা তোমরা দেখছো এর মধ্যে অনেকগুলো শাখা আলাদা আলাদা ভাবে আছে। তার মধ্যে তোমরা খেয়াল করো মাঝখান থেকে আমরা যদি দেখি এইভাবে ভাগ করা হয়েছে। ওপরের যে অংশটা সেটা হচ্ছে বিশুদ্ধ জীববিদ্যা, তলারটা হচ্ছে ফলিত জীববিদ্যা। আমি তোমাদের একটা ছোট্ট সাজেশন দিই, বিশুদ্ধ জীববিদ্যার তুলনায় ফলিত জীববিদ্যা থেকে প্রশ্ন অনেক বেশি আসে। তা বলে এটা আমি বলিনি যে তোমরা শুধু বিশুদ্ধ জীববিদ্যা বাদ দিয়ে ফলিত জীববিদ্যা করো, বিশুদ্ধ জীববিদ্যাও করো, কিন্তু ফলিত জীববিদ্যার উপর একটু বেশি নজর রেখো। এবার আমরা পড়ব জীবের 5টি রাজ্য। জীবের 5টি রাজ্য যিনি প্রবর্তন করেন বা যিনি ইন্ট্রোডিউস করেন আমাদের কাছে তার নাম হচ্ছে হুইটেকার, বিজ্ঞানী হুইটেকার। তিনি 5টি রাজ্যের কথা বলেছেন। তো আমি এখানে দেখো নোটসটা এভাবেই বানিয়েছি যাতে করে মেন পয়েন্টসগুলো এখানে থাকে। তো
তো প্রথম রাজ্য কি? প্রথম রাজ্যের নাম হচ্ছে মনেরা। এরা কেমন? এরা সবাই এককোষী এবং আদিকোষ বা প্রোক্যারিওটিক কোষযুক্ত। এদের কোষ প্রাচীরের উপাদান হচ্ছে পেপটাইড ও গ্লাইক্যান, এছাড়া মিউকোপলিপেপটাইড নামেও আমরা জানি। এদের পুষ্টি প্রক্রিয়া কেমন? না স্বভোজী পুষ্টি। অ্যামাইটোসিসের মাধ্যমে এরা কোষ বিভাজন করে। কিছু উদাহরণ আমি এখানে রেখেছি, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল ইত্যাদি। নীলাভ সবুজ শৈবালের আরেক নাম হচ্ছে সায়ানোব্যাক্টার। এরপর আসছি প্রোটিস্টা। এরাও একই রকম মনেরাদের মতো এককোষী, কিন্তু এরা আদর্শ কোষযুক্ত। যেহেতু আদর্শ কোষযুক্ত, এদের পর্দা ঘেরা কোষ অঙ্গাণু রয়েছে এবং এরা স্বভোজী ও পরভোজী উভয় প্রক্রিয়ায় পুষ্টি সাধন করতে পারে। অ্যামাইটোসিসের মাধ্যমে এরা সাধারণত এদের কোষ বিভাজনের মাধ্যমে জনন করে। গমনাঙ্গ হিসেবে সিলিয়া, ফ্ল্যাজেলা, ক্ষণপথ তিনটেই আছে, যেখানে মনেরাদের ক্ষেত্রে ক্ষণপথ বলে কিছু নেই, সিলিয়ার পরিমাণই অনেক বেশি। আচ্ছা, এখানে উদাহরণ আমরা দেখেছি, দেখো, অ্যামিবা, ইউগ্লিনা এবং প্যারামোসিয়াম। এরপর আসছে আমাদের তৃতীয় রাজ্য, যে রাজ্যের নাম হচ্ছে ছত্রাক বা ফাঙ্গি। এখানে ফাঙ্গি দু রকম হয়, এককোষীয় হয়, বহুকোষীয় হতে পারে। এরা সবাই আদর্শ কোষ অর্থাৎ ইউক্যারিওটিক কোষযুক্ত। স্বাভাবিকভাবে এরা ক্লোরোফিল বিহীন, কারণ এরা তো উদ্ভিদ নয়। কোষ প্রাচীর কাইটিন নির্মিত, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখবে এটা। পুষ্টি প্রক্রিয়া এদের হচ্ছে মৃতজীবী, মিথজীবী এবং পরজীবী, তিন রকমের। মাইটোসিসের মাধ্যমে অযৌন জনন, এবং আমি একটু লিখে দিই, অযৌন জনন এবং মিওসিসের মাধ্যমে যৌন জনন এরা করে থাকে। দুটি উদাহরণ রেখেছি, একটি এককোষী ইস্ট, স্যাকারোমাইসিস সেরিবেসি যার বিজ্ঞানসম্মত নাম, এবং অ্যাগারিকাস, এটি হচ্ছে একটি বহুকোষী ছত্রাক। এবার আসি চতুর্থ যে রাজ্যটি আছে সেখানে, প্লান্টি অর্থাৎ উদ্ভিদ রাজ্য। উদ্ভিদ বহুকোষী এবং এককোষী দুরকমই হয়। এককোষী যে উদ্ভিদ তাদেরকে আমরা উদ্ভিদ না বলে আমরা বলি শৈবাল। বহুকোষী উদ্ভিদদের মধ্যে বেশ কিছু ভাগ আছে, আমি খুব শর্টে সেই ভাগগুলো বলছি। একটি হচ্ছে ব্যক্তবীজী, অপরটি হচ্ছে গুপ্তবীজী। ব্যক্তবীজী মানে যার বীজ ফলের বাইরে থাকে, গুপ্তবীজী মানে যার বীজ ফলের অভ্যন্তরে থাকে। যাদের অভ্যন্তরে বীজ থাকে তাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে একবীজপত্রী, অপরটি হচ্ছে দ্বিবীজপত্রী। ঠিক আছে, আর কি পয়েন্টস আছে দেখে নি। আদর্শ কোষ অর্থাৎ ইউক্যারিওটিক কোষ আছে। কোষ প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন ইত্যাদি দ্বারা নির্মিত। অঙ্গজ জনন, অযৌন জনন এবং যৌন জনন, তিন রকম জননই দেখা যায়। এছাড়া পার্থেনোজেনেসিস। এবার আমরা যদি উদাহরণে আসি, উদাহরণে দেখবে মস, ফার্ন, পাইন, বট, এরকম চারটে আলাদা উদাহরণ রেখেছি। কারণ কি, একটু আগে আমরা ব্যক্তবীজী, গুপ্তবীজী এইসব উদ্ভিদের কথা বলছিলাম, এগুলো সব হচ্ছে সপুষ্পক, অর্থাৎ তারা ফুল হয়, ফুল থেকে ফল হয় এইভাবেই। কিন্তু কিছু উদ্ভিদ এখনো পর্যন্ত আছে যাদের মধ্যে ফুল ফল হয় না, মানে এরাই প্রথম আমাদের পৃথিবীতে এসছে, আমরা ডিটেলসে এর পরে পড়বো। তো তাদের মধ্যে একটি হচ্ছে মস, মস হচ্ছে ব্রায়োফাইটায় পড়ছে। ফার্ন, ফার্ন হচ্ছে টেরিটোফাইটায় পড়ছে। পাইন, বট এগুলো তো আমরা ব্যক্তবীজী, গুপ্তবীজের মধ্যেই ফেলছি। আমরা প্ল্যান্টি নিয়ে একটু ডিটেলে আলোচনা করব এরপরের স্লাইডে। আচ্ছা, এবার আমরা আসছি অ্যানিমেলিয়া। প্ল্যান্টির উদাহরণ আমাদের পড়া হয়ে গেছে। অ্যানিমেলিয়া মানে আমরা, আমাদের নিজেদের ব্যাপার। তো এরা সবসময় বহুকোষী, আমরা সবসময় বহুকোষী। আদর্শ কোষ অর্থাৎ ইউক্যারিওটিক কোষযুক্ত, কোষের বাইরে কোনো কোষ প্রাচীর নেই। পরভোজী পুষ্টি করে থাকি আমরা, তো স্বভোজী পুষ্টি করতে পারি না। এবং কি বলছে যে আমাদের মধ্যে কোষ, কলা, অঙ্গতন্ত্র এইভাবে একটার পর একটা নতুন ধাপে আমরা উন্নীত হয়েছি। এই কারণেই আমরা কিন্তু তথাকথিত যে সব থেকে বেস্ট অ্যানিমেলের তকমাটা পেয়েছি, সব থেকে বেস্ট কি বলবো যে জীবের তকমাটা আমরা পেয়েছি। আচ্ছা, এখানে আমরা বেশ কিছু স্পঞ্জ, ব্যাং, বাঘ এরকম কিছু উদাহরণ রেখেছি, এটাও আমরা ডিটেলে আলোচনা করব পরবর্তী স্লাইডে। তো চলো প্লান্টির ব্যাপারটা একটু দেখে নিই। উদ্ভিদ রাজ্যকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটি হচ্ছে অপুষ্পক রাজ্য, যাকে আমরা নাম দিয়েছি ক্রিপ্টোগ্যামি, ইংরেজি নামটা মনে রাখবে ক্রিপ্টোগ্যামি। সপুষ্পক রাজ্য, যাকে আমরা নাম দিয়েছি ফ্যানেরোগ্যামি। এই ক্ষেত্রে অপুষ্পক রাজ্যের মধ্যে পড়ছে তিনটে পার্ট। প্রথম পার্টের নাম শৈবাল, পরের পার্টের নাম মস এবং শেষ পার্টের নাম হচ্ছে ফার্ন। দেখো, মনে রাখবে যারা শৈবাল তাদেরকে আমরা ইংলিশে অ্যালগি বলি এবং থ্যালোফাইটাও বলি। থ্যালোফাইটা নামটা কেন এসছে না, সমাঙ্গদেহী থ্যালাস দেহ থেকে থ্যালোফাইটা নামটি এসছে। মস
তাদের নাম হচ্ছে কি ব্রায়োফাইটা। কেন এই নামটা এসছে না, এদের ক্ষেত্রে এদের জীবনের একটি দশায় অবশ্যই জলের প্রয়োজন হয়, অর্থাৎ যখন জনন হয় তখন জীবনের একটি দশায় জলের প্রয়োজন হয়। ব্রায়োফাইটা কথার বাংলা হচ্ছে উভচর উদ্ভিদ, সেই থেকে এই ব্রায়োফাইটা কথাটি এসেছে। এদের সংবহন কলা থাকে না। প্রথমটি হচ্ছে সমাঙ্গদেহী। সমাঙ্গদেহী মানে হচ্ছে সম অঙ্গজার, অর্থাৎ কাণ্ড, ফুল, ফল, পাতা এভাবে বিভক্ত নয়, সব জায়গায় সম অঙ্গ। ফার্ন, ফার্নের অপর নাম হচ্ছে টেরিডোফাইটা এবং এদের মধ্যে সংবহন কলা প্রথম দেখা গেছে। ঠিক আছে, ব্রায়োফাইটা তাহলে সংবহন কলা নেই। আমরা কমপ্লিট করলাম অপুষ্পক পার্টটা, এবার আমরা সপুষ্পক পার্ট অর্থাৎ ফ্যানেরোগ্যামি নিয়ে পড়ব। প্রথমেই ব্যক্তবীজি, যাকে আমরা ইংরেজিতে কি বলছি জিমনোস্পার্ম, এবং গুপ্তবীজি বা অ্যাঞ্জিওস্পার্ম। ব্যক্তবীজি আমি একটু আগেই তোমাদের বললাম যে ব্যক্তবীজি মানে হচ্ছে যখন বীজ ফলের বাইরে থাকে, যেমন খুব সহজে বলতে গেলে কাজু, কাজুর বাইরের দিকে বীজ থাকে। স্ট্রবেরি, স্ট্রবেরির বাইরে ছোট ছোট পোস্তর দানার মতো বীজ থাকে। গুপ্তবীজি যার মানে হলো বীজটা লুকানো, আম, লিচু, সবেদা ইত্যাদি। এই গুপ্তবীজিকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। একবীজপত্রী মানে বীজপত্রজাত একটা, দ্বিবীজপত্রী মানে বীজপত্রজাত দুটো। ঠিক আছে, এখানে একবীজপত্রীর উদাহরণ হলো কলা, দ্বিবীজপত্রীর উদাহরণ হলো আম। ধানও তুমি বলতে পারো একবীজপত্রীতে, দ্বিবীজপত্রীতে লিচুও বলতে পারো। এইভাবে কিছু উদাহরণ আমরা রাখতে পারি। একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের কিছু শনাক্তকারী বৈশিষ্ট্য, সবসময় তো ফল বীজ দেখে আমরা বুঝতে পারবো না, পাতা দেখে বোঝা যায়। একবীজপত্রীতে সমান্তরাল শিরাবিন্যাস, দ্বিবীজপত্রীতে জালিকাকার শিরাবিন্যাস। মোটামুটি ধরো আমরা উদ্ভিদ রাজ্যকে একটা কমপ্লিট করলাম। এরপর আমরা চলে আসছি প্রাণী রাজ্য। প্রাণী রাজ্য উদ্ভিদ রাজ্যের তুলনায় বেশ বড় এবং এখানে অনেক ছোট ছোট ভাগ আছে। আমি তোমাদের প্রতিটি ভাগ বোঝানোর জন্য একদম ওপর দিকে খেয়াল করো, বক্স আকৃতিতে কয়েকটা পয়েন্টসকে রেখেছি। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে রাজ্য, যেটা রেড কালারে ইন্ডিকেট করেছে, তলায় রেড কালারের যে লেখাগুলি আছে সেগুলো রাজ্য। প্রাণী রাজ্য একটিই আছে এখানে। এরপর গ্রিন কালারে যেটা ইন্ডিকেট করেছে সেটা হচ্ছে দেহ সংগঠনের স্তর, কোষীয় নাকি কলাযুক্ত, শুধু কোষ দিয়ে নাকি কলাযুক্ত। সাম্যতা বা সিমেট্রি, তাকে কিভাবে ছেদ করা যায়, অরীয়ভাবে নাকি লম্বভাবে, সেইটা। দেহ গহ্বর বা সিলম তাদের আছে কি নেই, এবং পর্ব বা ফাইলাম কি। এইভাবে আমরা ভেঙেছি। কালার অনুযায়ী তলার লেখাগুলো মেলাবে, পেয়ে যাবে। প্রাণী রাজ্যকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটি কোষীয় স্তর, একটি কলা স্তর। অর্থাৎ প্রথম কোষীয় স্তরের মধ্যে যে পরিফেরা পড়ছে, এর উদাহরণ হচ্ছে সাইকন বা স্পঞ্জ। তাদের ক্ষেত্রে কোনো কলাতন্ত্র গঠিত হয় না। এরপরেই চলে আসছি আমরা যাদের কলাস্তর গঠিত হয়, তাদেরকে আমরা আবার দুটো ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে অরীয়, একটি হচ্ছে দ্বিপার্শ্বীয়। অরীয় কথার মানে হলো যখন আমরা এইভাবে কাটি, মানে অনুভূমিকভাবে কাটছি, তাকে হচ্ছে অরীয় বলা হচ্ছে। এই অরীয় ভাবে কাটলে প্রতিটি ভাগ সমান হবে। আর দ্বিপার্শ্বীয় মানে হচ্ছে আমরা লঙ্গিটিউডালি কাটছি, এইভাবে কাটছি, তাহলে এই বাম সাইড আর ডান সাইড সমান হবে। তাহলে অরীয় মানে হচ্ছে এইভাবে সেকশন করছি। ঠিক আছে, তো সেখানে কি আছে, নিডেরিয়া, হাইড্রা, এসপি এবং অরেলিয়া এসপি। এই দুটোর নাম মোটামুটি তোমরা মনে রাখতে পারো, খুব আসে। এবং টিনোফোরা, বেরো এসপি। কয়েকটা উল্লেখযোগ্য কোষের নাম বলি। পরিফেরাতে থাকে কোয়ানোসাইট কোষ, নিডেরিয়াতে থাকে নিডোব্লাস্ট কোষ এবং টিনোফোরাতে থাকে ল্যাসো কোষ বা কোলোব্লাস্ট কোষ। এবার আমরা দ্বিপার্শ্বীয় চলে যাই। দ্বিপার্শ্বীয়র মধ্যে দেখো তিনটে ভাগ আছে, অ্যাসিলোমেটা অর্থাৎ তাদের সিলোম নেই, ছদ্ম সিলোমেটা এবং সিলোমেটা। প্রশ্ন হলো সিলোম জিনিসটা কি? সিলোম হচ্ছে এই নিডেরিয়া টিনোফোরা পর্যন্ত, মানে পরিফেরা থেকে শুরু করে টিনোফোরা পর্যন্ত এরা সবাই হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, অর্থাৎ দুটো স্তর নিয়ে তৈরি হয়েছে। ভেতরের স্তরকে আমরা বলি এন্ডোডার্ম, বাইরের স্তরকে আমরা বলি এক্টোডার্ম। যখনই এই এন্ডোডার্ম এবং এক্টোডার্মের মাঝখানে মেসোডার্ম বলে আরো একটি স্তর চলে আসে, তখন সেই মেসোডার্মে একটি পর্দা সৃষ্টি হয়, যে পর্দার নাম পেরিটোনিয়াম পর্দা। এই পেরিটোনিয়াম পর্দা আমাদের দেহের মধ্যে একটি গহ্বরের সৃষ্টি করে।
যে গহ্বরটি সবসময় সিলোমিক ফ্লুইড বা সিলোমিক তরল দ্বারা পূর্ণ থাকে। প্রশ্ন হলো এই গহ্বরটা কেন আসে, কি কাজ? একটি অঙ্গ থেকে অন্য অঙ্গকে রক্ষা করার জন্য মূলত এই গহ্বরের সৃষ্টি হয়েছে। তো অ্যাসিলোমেট মানে হলো প্রথম যেটি রয়েছে প্লাটিহেলমিনথিস, সেখানে কোনো সিলোম নেই কিন্তু মেসোডার্ম আছে। ছদ্ম সিলোমেট মানে হচ্ছে ওটা প্রকৃত সিলোম নয়, মেসোডার্ম আছে, এবং সিলোমেট মানে হচ্ছে যাদের মধ্যে প্রকৃত সিলোম রয়েছে। প্লাটিহেলমিনথিস যেটি প্রথমে আছে সেখানে তোমরা উদাহরণ হিসেবে পড়তে পারো টিনিয়া এসপি, যাকে আমরা ফিটাকৃমি বলি, বা ফ্যাসিওলা এসপি বা ফ্যাসিওলা হেপাটিকা। অ্যাসকেলমেন্থিস এর কিন্তু আরো দুটো নাম আছে, একটি নাম নিমাটহেলমিনথিস, অপরটির নাম নিমাটোডা। এখানে আমরা পড়ি যে কৃমিগুলো তারা হচ্ছে গোল কৃমি, রাউন্ড ওয়ার্ম, যেমন অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। আর যখন আমরা প্লাটিহেলমিনথিস পড়ছি তখন সেখানে হচ্ছে সব চ্যাপ্টা কৃমি বা ফিতাকৃমি। এরপর দেখো চলে আসছি আমরা সিলোমেটা। সিলোমেটাকে বেশ অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে, মোট 6টা ভাগ আছে। অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা এবং কর্ডাটা। কনসেপ্টটা হলো অ্যানিলিডা মানে অঙ্গুরিমাল, যাদের আংটির মতো খণ্ড নিয়ে শরীর তৈরি হয়েছে। এই প্রতিটি খণ্ডকে আমরা সেগমেন্টেশন বলছি, যে সেগমেন্টেশনটা বাইরে এবং ভেতরে দু জায়গাতেই আছে। আর্থ্রোপোডা মানে সন্ধিপথ, এদের পা থেকে শুরু করে দেহ সবটাই খণ্ড খণ্ড অংশ নিয়ে তৈরি, কিন্তু এই খণ্ডগুলো শরীরের বাইরে আছে, অর্থাৎ এক্সোস্কেলিটনে আছে, শরীরের মধ্যে কিন্তু অ্যানিলিডার মতো খণ্ড নেই। এই খণ্ডগুলোকে আমরা সেগমেন্টেশন না বলে বলছি টেগমেন, যেহেতু শুধুমাত্র বাইরে খণ্ডগুলো আছে। এরপর চলে আসছে মোলাস্কা, যাকে বাংলায় বলা হয় কম্বোজ। ম্যাক্সিমাম মোলাস্কা তার বাইরে একটি ক্যালসিয়াম কার্বনেট নির্মিত শেল বা খোলস নিয়ে থাকে। অক্টোপাস এর কোনো খোলস নেই। স্কুইড এর অভ্যন্তরীণ খোলস আছে, এবং আমরা মোলাস্কা বলতেই যেটা বুঝি সেটা হচ্ছে শামুক জাতীয় প্রাণী। একাইনোডার্মাটা স্টারফিশ এই ধরনের পড়ছে, বাংলায় একে আমরা কণ্টকতকি বলি, যার মধ্যে ওয়াটার ভাস্কুলার সিস্টেম বা জল সংবহন তন্ত্র আছে। প্যারালাল আর একটা সংবহন তন্ত্র আমরা দেখতে পাই পরিফেরার মধ্যে, এটাকে বলা হচ্ছে ক্যানেল সিস্টেম। ক্যানেল সিস্টেমের মাধ্যমে জল প্রবেশ করে, অস্টিয়া দিয়ে জল প্রবেশ করে, অস্কিউলাম দিয়ে জল বেরিয়ে যায়। একাইনোডার্মাটার ক্ষেত্রে কি হয়, টিউব ফিট বা নালিকা পদের মাধ্যমে সে জল টানে এবং ম্যাট্রিপোরাইটের মাধ্যমে জল বের করে দেয়। এরপর আসছে হেমিকর্ডাটা, কর্ডাটা। আমরা একটু উদাহরণগুলো পড়ে নিই সব কটার। অ্যানিলিডার উদাহরণ হচ্ছে ফেরিটিমা এসপি। আর্থ্রোপোডা হচ্ছে আমরা এডিস লিখতে পারি। মোলাস্কা হচ্ছে আমরা পাইলা লিখতে পারি, জল শামুক। একাইনোডার্মাটা আমরা লিখবো অ্যাস্টেরাস অর্থাৎ স্টারফিশ। হেমিকর্ডাটা থেকে আমরা একটু অন্যভাবে পড়াশোনাটা করছি। হেমিকর্ডাটা মানে কি? হেমিকর্ডাটা মানে হচ্ছে একটা ট্রানজিশন পিরিয়ড, যখন নন কর্ডাটারা শেষ হচ্ছে এবং কর্ডাটারা শুরু হচ্ছে। কর্ডাটা বলতে কি বুঝি? কর্ডাটা মানে হচ্ছে যাদের নার্ভ কর্ড এবং নোটোকর্ড উভয় আছে। হেমিকর্ডাটার ক্ষেত্রে কিন্তু আছে স্টোমোকর্ড, নোটোকর্ড নেই। নার্ভ কর্ড আছে অবশ্যই, কিন্তু স্টোমোকর্ড নেই। সব থেকে বড় পয়েন্ট মনে রাখার জন্য, এদের দেহ খানিকটা কেঁচোর মতো লম্বা হয়। আর দেহকে দুটো অংশ, আমরা 3টে অংশে ভাগ করতে পারি। মস্তকের অংশকে আমরা বলি প্রোবোসিস, তারপর কলার এবং ট্রাঙ্ক, এইভাবে 3টে অংশে ভাগ করি। কর্ডাটার ক্ষেত্রে কি বললাম? মূল দুটো পয়েন্ট, একটা হচ্ছে নোটোকর্ড আর একটা হচ্ছে নার্ভ কর্ড। নোটোকর্ড নার্ভ কর্ড ছাড়াও গলবিলীয় ফুলকা ছিদ্র আমরা দেখতে পাই। গলবিলীয় ফুলকা ছিদ্র কি? মাছের যে দুই সাইডে যে ফুলকা থাকে সেরকম। প্রতিটি কর্ডাটা তার জীবন দশায় কোনো না কোনো দশায় আমরা এই জিনিসটা দেখতে পাবো। আচ্ছা, কর্ডাটাকে আমরা ভাগ করছি দুটো ভাগে। আমরা এখানে দুটো ভাগ করিনি, আমি তোমাদের বলে রাখছি। একটি ভাগকে আমরা বলি প্রোটোকর্ডাটা, যেটা আসলে ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা নিয়ে তৈরি হয়েছে, একে আমরা বলছি প্রোটোকর্ডাটা। এবং আরেকটার নাম হচ্ছে ভার্টিব্রাটা বা ক্রেনিয়েটা। ঠিক আছে? আচ্ছা দেখো, ইউরোকর্ডাটার মধ্যে যে প্রাণীটি পড়ছে তার নাম হচ্ছে অ্যাসিডিয়া। সেফালোকর্ডাটার মধ্যে পড়ছে অ্যাম্পিওক্সাস। ইউরোকর্ডাটা সেফালোকর্ডাটা থেকে কিন্তু ভালোই প্রশ্ন আসে। যেমন অ্যাসিডিয়ার মধ্যে
রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস বলে একটি প্রক্রিয়া দেখা দেয়। খুব ইম্পর্টেন্ট প্রক্রিয়ার নামটা লিখে রাখো, রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। এটা হচ্ছে সাধারণত আমরা কি জানি বলো, যে লার্ভারা সবসময় হয় অনুন্নত আর যারা প্রাপ্তবয়স্ক তারা হয় উন্নত। এই ক্ষেত্রে পুরো ঘটনাটা আলাদা, লার্ভারা হচ্ছে উন্নত এবং প্রাপ্তবয়স্করা হচ্ছে অনুন্নত। এটাকে আমরা রেট্রোগ্রেসিভ বা বিপরীত মেটামরফোসিস বলে থাকি। উল্টো দিকে সেফালোকর্ডাটার ক্ষেত্রে আমরা প্রথম ভি আকৃতির মায়োটম পেশি দেখতে পাই, তাদের মধ্যে ফ্রি সুইমিং এবিলিটি দেখতে পাই, তাদের যে পৌষ্টিকতন্ত্র সেটা অনেক বেশি উন্নত দেখি। এইভাবে আমরা প্রোটোকর্ডাটাকে ভাগ করি। ভার্টিব্রাটা বা ক্রেনিয়েটা কথাটা দুটো জিনিস থেকে এসছে। ভার্টিব্রাটা কথাটা এসছে তাদের ভার্টিব্রাল কলম, যাকে আমরা বাংলায় বলি মেরুদণ্ড। স্টোমোকর্ড হেমিকর্ডারে যেটা ছিল সেটা তো এখানে নোটোকর্ড, সেটাই পরিবর্তিত হয়ে ভার্টিব্রাল কলম এ রূপান্তর হয়েছে। আর ক্রেনিয়েটা কথাটা কেন বলছি, এই ভার্টিব্রাটাদের মাথার খুলি থাকে, তো সেই খুলির নাম হচ্ছে ক্রেনিয়াম, আর ক্রেনিয়াম থেকে এসছে ক্রেনিয়েটা। এই ভার্টিব্রাটাকে আমরা এবার ভাগ করেছি দুটো অংশে, একটা নাম হচ্ছে অ্যাগনাথা আর একটা নাম ন্যাথোস্টোমাটা। অ্যাগনাথা মানে হলো যাদের চোয়াল নেই, চোয়ালবিহীন, এরা এক রকমের মাছের প্রজাতি। সাইক্লোস্টোমাটা শ্রেণী অন্তর্গত অ্যাগনাথা, মানে অ্যাগনাথার মধ্যে আছে সাইক্লোস্টোমাটা শ্রেণী, সেখানে ল্যাম্প্রে বা পেট্রোমাইজান এরম বেশ কিছু মাছ আছে। মূল বৈশিষ্ট্য হলো সব মাছের মতো প্রায় এক, কিন্তু কোনো ডাবল কোনো পাখনা নেই। ডাবল বলতে দুটো পাখনা, যেমন বক্ষ পাখনা দুটো হয়, শ্রোণী পাখনা দুটো হয়, এরকম কোনো পাখনা নেই, সব সিঙ্গেল, একটাই করে আছে। আর ন্যাথোস্টোমাটা কারা, যাদের চোয়াল রয়েছে, তলার চোয়াল ওপরের চোয়াল দুটোই রয়েছে, আমরা পড়ছি বুঝতে পারছো। এদের মধ্যে দুটো মাছ আছে, একটা হচ্ছে কন্ড্রিকথিস আর হচ্ছে অস্ট্রিকথিস। কন্ড্রিকথিস মানে হলো কার্টিলেজিনিয়াস ফিশ বা বাংলায় বললে তরুণাস্থিযুক্ত মাছ। অস্ট্রিকথিস মানে হলো অস্থিযুক্ত মাছ, অর্থাৎ যে মাছের ভিতর হাড় আছে, কাঁটা, আমরা কাঁটা বলি, সেটা হচ্ছে অস্ট্রিকথিস। আর কন্ড্রিকথিস মানে হচ্ছে তার মধ্যে নেই, হাড় নেই, কাঁটা নেই। কন্ড্রিকথিস মাছদের ক্ষেত্রে সবসময় মুখ হয় ভেন্ট্রাল সাইডে, তলার দিকে। ফুলকা ছিদ্র অনেকগুলো থাকে, যাকে আমরা ফুলকা ছিদ্র না বলে গিল স্লিটস বলি। ফুলকাগুলো এরকম ভাবে থাকে, গিল স্লিটস। অস্ট্রিকথিসদের ক্ষেত্রে আমরা দেখেছি অপারকুলাম বা কানকো থাকে। কন্ড্রিকথিসদের, ছোট ছোট করে লিখে রাখবে কিন্তু এগুলো, কন্ড্রিকথিসদের যে আঁশটা থাকে সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক প্ল্যাকয়েড আঁশ। অস্ট্রিকথিসদের ক্ষেত্রে গ্যানয়েড, টিনয়েড এবং সাইক্লয়েড আঁশ থাকে। কন্ড্রিকথিসদের লেজ সমান হয় না, আমরা কি হেটেরোসার্কাল লেজ বলি। অস্ট্রিকথিসদের ক্ষেত্রে লেজ সমান হয়, আমরা হোমোসার্কাল লেজ বলি, বা কোনো সময় লেজ এরকম গোল হয়, তাকে আমরা হেমিসার্কাল লেজ বলি। এরপরেই আমরা মাছ থেকে একটু মুভ করে যাচ্ছি অ্যাম্ফিবিয়া। অ্যাম্ফিবিয়া মানেই হচ্ছে তারা সেই জীবনের একটা অংশ জলে একটা অংশ স্থলে কাটিয়েছে। জীবন দশার প্রথম অংশ লার্ভা অংশটা তারা কাটিয়েছে হচ্ছে জলেতে। ব্যাঙের কথা বলছি বুঝতেই পারছো। আর যখন তারা পূর্ণাঙ্গ হয়ে যায় তখন তারা স্থলে চলে আসে। গ্ল্যান্ডুলার স্কিন, স্কিনে অনেক গ্ল্যান্ড আছে, এবং এদের সামনের পায়ে 4টে আঙুল, পিছনের পায়ে 5টা আঙুল। ঘাড় বলে কিছু নেই, নেক রিজিয়ান নেই। আর কিছু কিছু অ্যাম্ফিবিয়াদের তাদের লেজ দেখতে পাওয়া যায়, যাদের আমরা স্যালামেন্ডার প্রজাতির বলি। স্যালামেন্ডারের যে লার্ভা হয়, অ্যাক্সিলোটল লার্ভা, সেই লার্ভাদের মধ্যে একটা অদ্ভুত এবিলিটি আছে। এই এবিলিটির নাম নিওটেনি, অর্থাৎ ওরা ওদের লার্ভা দশাকে স্থায়ী রাখতে চায়, পারেও সেটা থাইরক্সিন হরমোন কম ক্ষরণ করে, কিন্তু ওদের প্রকৃত বয়স কিন্তু বাড়ে। ওরা লার্ভা অবস্থায় জনন করতে সক্ষম হয়, তাকে আমরা পিডোজেনেসিস বলে থাকি। এবার আমরা চলে আসছি রেপ্টেলিয়া। রেপ্টেলিয়া মানে হচ্ছে সরীসৃপ। সরীসৃপের মধ্যে তোমরা জানো দুরকম সরীসৃপ আছে, একটি পা বিহীন, একটি পা যুক্ত। একইভাবে অ্যাম্ফিবিয়াতেও একটি পা বিহীন অ্যাম্ফিবিয়া আছে, তার নাম হচ্ছে ইকথিওফিশ। আর রেপ্টিলিয়ার ক্ষেত্রে স্নেক যারা, তারা তো পা বিহীন। বাকি লিজার্ড গোত্রের যারা, টিকটিকি গোত্রের যারা, গিরগিটি গোত্রের যারা, তাদের তো পা আছে। এছাড়া কচ্ছপ, কুমির এরা সবাই পড়ছে। এদের দেহ আঁশ দিয়ে ঢাকা, কেউ কেউ বিষধর, কেউ কেউ বিষধর নয়।
পায়ে 5টি করে আঙুল এবং নখযুক্ত আঙুল। এই রেপটাইলস থেকেই কিন্তু তৈরি হয়েছে এভিস অর্থাৎ পক্ষী, এবং রেপটাইলস থেকে তৈরি হয়েছে ম্যামলস। ঠিক আছে, তো এই যে রেপটাইলস থেকে প্রথম যখন এভিস আসে, সেই এভিসটা কিভাবে এলো? তাদের ডানা অর্থাৎ অগ্রপদ রূপান্তর হলো এবং ডানায় পরিবর্তন হলো, পায়ের আঁশ কিন্তু রয়ে গেল, ম্যাক্সিলা মডিফাই হয়ে তৈরি হলো চঞ্চু। উদাহরণ নতুন করে তো পাখির দেওয়ার নেই, অনেক পাখির নাম তোমরা জানো, তবে পাখি মূলত দুই রকম ছিল, একটা হচ্ছে নিও অর্নিথিস মডার্ন বার্ডস যারা, এর আগে ছিল আর্কি অর্নিথিস যার মধ্যে আর্কিওপটেরিক্স পড়তো। কিছু পাখি উঠতে পারে তাদের আমরা বলি ক্যারিনিটিস, কিছু পাখি দৌড়বাজ হয় তাদের আমরা বলি র্যাটিটিস। প্রতিটা কথা কিন্তু একটা করে কোশ্চেন আসতে পারে, প্রতিটা কথা। এরপরে চলে আসছে ম্যামেলিয়া বা স্তন্যপায়ী, যাদের স্তন গ্রন্থি আছে, পুরুষদের ক্ষেত্রে নিষ্ক্রিয়, মহিলার ক্ষেত্রে সক্রিয় এবং দেহ লোমে ঢাকা। তারা ডিম পারে না এক্সেপ্ট হংসচঞ্চু, বাকি সবাই হচ্ছে সরাসরি সন্তান প্রসব করে। তিনটে জিনিস লিখে রাখো, ওভিপেরাস মানে হচ্ছে যারা ডিম পারে, ভিভিপেরাস মানে হচ্ছে যারা সরাসরি বাচ্চা প্রসব করে, ওভিভিপোরাস যারা মূলত ডিমই তৈরি করে, শরীরের মধ্যেই ডিমটাকে রাখে, যেরকমভাবে আমরা সন্তানকে রাখি সেভাবে ডিমকে রাখে। ডিম পারে না ওরা, শরীরের মধ্যে ডিম ফোটে এবং ডিম থেকে বাচ্চা বের হয়। ওভিভিপোরাসের কথা বললাম। ভিভিপেরাসের মধ্যে আমরা পড়ি, ওভিপোরাসের মধ্যে পড়ছে হংসচঞ্চু, এবং ওভিভিপোরাসের মধ্যে ম্যামেলিয়া কেউ পড়ে না। রেপটাইলসের মধ্যে একটি রেপটাইলস আছে, আমরা চন্দ্রবোড়া সাপের নাম সবাই জানি, সেই চন্দ্রবোড়া সাপ পড়ে। দেখো আজকের ক্লাসেতে আমরা মূলত ক্লাস 9-এর একটা বেশ বড় অংশ খুব শর্টে ক্লাস নোট তৈরি করে, পিপিটি তৈরি করে আমি তোমাদেরকে ওয়ান লাইনার বা ওয়ান শর্টস যাই বলো না কেন সেভাবে বোঝানোর চেষ্টা করেছি। এখানে হয়তো কোনো কোনো টপিক তোমাদের হয়তো মনে হতে পারে যে এখানে অনেক শর্টস রয়েছে, খুবই শর্টস রয়েছে। তো যদি এরকম কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা, সেখানে তোমরা লিখতেই পারো। তার উপর আমি আলাদা ভিডিও অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বানাবো, এবং এই ভিডিওটাকে আমি সিরিজ আকারে কিন্তু কন্টিনিউ করব। সেখানে যেমন ক্লাস 9 আজকের হয়েছে, হয়তো পরের দিনে তোমরা ক্লাস 10-এর কিছু টপিক দেখবে, আবার তারপরের দিন ক্লাস 9-এর টপিক দেখবে, এইভাবে অল্টারনেটিভ ভাবে চলবে। কারণ টার্গেটটা হচ্ছে 2024-এর জিএনএম এএনএম। যারা এই কম্পিটিটিভ ফিল্ডের জন্য রয়েছে তাদের কাছে আমি একটা সাজেশন আমার দিক থেকে রাখি, তোমরা কিন্তু ডেসক্রিপটিভ যত পড়বে সেখানে কিন্তু তত বেশি ভুলতে বসবে, সেখানে কিন্তু তত বেশি কনফিউশন ক্রিয়েট হবে, অনেকটা ওভারলোড চলে আসবে। কারণ এখন দেখো আর 1 মাস মতো সময় রয়েছে, তাহলে এই 1 মাস সময়েতে আমরা কতটাই বা পড়তে পারি। সেই জন্য আমি দুটো স্টেপ তোমাদের বলছি। একটি স্টেপ তোমরা অলরেডি দেখছো আমার চ্যানেলেতে, সেখানে আমরা লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, কিছুদিন পর একটা জিকের ক্লাসও তোমরা পাবে, যেখানে আমরা এমসিকিউ প্র্যাকটিস করছি লাইভ ক্লাসে, আমার সঙ্গে তোমরা প্র্যাকটিস করছো। এছাড়াও কিন্তু এই যে কনসেপচুয়াল ক্লাস, শুধু তো কোশ্চেন আনসার প্র্যাকটিস করলে হবে না, কনসেপ্ট তৈরি করতে হবে। তো এই কনসেপচুয়াল ক্লাসও এখানে চলছে। তোমাদের সুবিধার্থে বলতে পারো, তোমাদের রিকোয়েস্টে বলতে পারো, সবকিছু মিলেই আমি এই ক্লাসগুলো আমি অ্যারেঞ্জ করছি। চেষ্টা করেছি খুব সুন্দর করে নোটস বানিয়ে সেই নোটসটাকে পিপিটি আকারে পড়ানো। এরপর তোমাদের এই ক্লাস কেমন লাগছে, কিভাবে আরো ইমপ্রুভ করা যায়, নাকি এভাবেই চললে ভালো হয়, ইত্যাদি প্রভৃতি তোমাদের যে কমেন্টসগুলো থাকবে, সেই ভ্যালুয়েবল কমেন্টসগুলো আমি কিন্তু তলায় কমেন্ট বক্সে চাই। ডেসক্রিপশন বক্সে বিভিন্ন ইউটিউব চ্যানেলটা ছাড়াও টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপের গ্রুপ, এগুলোর সব লিঙ্ক তোমরা পেয়ে যাবে, যেখান থেকে এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে বাড়িতে সহজে পড়তে পারবে। চাইলে প্রিন্ট আউট করতে পারো, চাইলে হাতে লিখতে পারো, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা করো। আর আজকের আর কিছু বলার নেই, আমরা মোটামুটি ভিডিওটা এখানেই শেষ করছি, খুব বড় আর করছি না। তো অ্যাজ ইউজুয়াল প্রতিদিনই বলে থাকি, প্রতি স্যার ম্যাডামই তোমাদের এভাবে পড়ান, তারা সবাই খুব কষ্ট করেন, একটাই তাদের আশা থাকে, সেটা হলো তোমরা ভালো রেজাল্ট করো। তোমরা অন্তত পড়ার পরে বলো যে হ্যাঁ স্যার আমরা স্যাটিসফাইড। তো যদি তোমাদের এই ভিডিওটি ইনফরমেটিভ লাগে, ভালো লেগে থাকে, একটি লাইক করো আর শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে যারা এই কম্পিটিটিভ ফিল্ডের মধ্যে রয়েছে।
আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো খুব তাড়াতাড়ি পাও। চলো আজকের ভিডিও এখানে শেষ করলাম। টাটা, সবাই খুব ভালো থেকো।